আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন। আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে ইনশাল্লাহ। তো দর্শক, কথায় আছে পাপ কখনো বাপকে ছাড়ে না। অপরাধ আপনি যখনই করুন, প্রত্যেকটা অপরাধের শাস্তি অসংখ্য ব্যক্তি আছে যারা দুনিয়ার জমিনে পেয়ে যায়, আর কিছু মানুষ আছে তারা হয়তো দুনিয়ার জমিন থেকে পার পেয়ে গেলেও আখেরাতে পেয়ে যায়। আমি কথা বলছি আমাদের বাংলাদেশের রূপকার যিনি, যেই জাতীয় নেতা বা যাকে অনেকে জাতির জনক বলেন, কেউ বঙ্গবন্ধু বলেন। আমি ওনাকে বঙ্গবন্ধু হিসাবেই শব্দটা প্রেফার করি। আপনার দৃষ্টিকোণ থেকে আপনি যেটা ইচ্ছে সেটা বলতে পারেন। তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার সপরিবারে যে নৃশংস হত্যাকাণ্ড হয়েছিল 1975 সালের, আপনার কি বলা হয় যে 15ই আগস্ট ধানমন্ডির 32 নম্বর বাড়িতে। তো সেই নৃশংস হত্যাকাণ্ডে নেতৃত্ব দেওয়া কয়েকজন অন্যতম আসামির মধ্যে এই খুনি মাজেদ হচ্ছেন একজন প্রধান অন্যতম আসামি। তিনি ওই সময় আপনার সেনাবাহিনীর ক্যাপ্টেন ছিলেন যখন এই হত্যাকাণ্ড ঘটানো হয়। তো কে এই মাজেদ, তার সম্পর্কে নিশ্চয়ই অনেকেরই জানার আগ্রহ আছে। আমিও তার সম্পর্কে খুব বেশি ভালো জানতাম না। পরে একটু স্টাডি করলাম যে আসলে যাকে ফাঁসি দেওয়া হলো তিনি আসলে কে, বা অনেকে আমরা এগুলো হয়তো জানি না। তো যারা জানেন তো জানেনই, আর যারা জানেন না তাদের জন্য। আর এখানে ভিডিওর আরেক অংশে আরেকটা বিষয় আছে যে খুনি মাজেদের অলরেডি ফাঁসি কার্যকর হয়ে গেছে। ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে আপনার গত রাতে তার ফাঁসি কার্যকর করা হয়েছে। তবে তার লাশ ভোলায় দাফন করা নিয়ে স্থানীয় আওয়ামী লীগ, স্থানীয় এমপি যিনি আছেন শাওন সাহেব সহ যুবলীগ এবং ছাত্রলীগের একটা অবস্থান ইতিমধ্যে নেওয়া হয়েছে, তার লাশ যাতে ভোলার মাটিতে আপনার দাফন করা না যায়। ঠিক আছে, তিনি বুরহানুদ্দিনের কালীগঞ্জের সন্তান। তো সেই এলাকার মানুষ তাকে চাচ্ছে না যে তার লাশ এখন ওইখানে দাফন করা হোক, যদিও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনার নির্দেশনা দেওয়া আছে তার লাশ ওইখানেই দাফন করার জন্য প্রশাসনকে অবহিত করা আছে। তো এখন প্রসঙ্গ হচ্ছে যে তার লাশ নিয়ে যাওয়ার যে ব্যাপারটা, এই মুহূর্তে করোনায় সারা বাংলাদেশ লকডাউন করা। তো সরকারের বিশেষ 3টে অ্যাম্বুলেন্সে প্রশাসনের উপস্থিতিতেই তার লাশ ভোলার উদ্দেশ্যে রওনা করা হয়েছে। এখন ফ্যাসাদ বাজছে কোথায়? যারা আওয়ামী ঘরানার রাজনীতি করেন তাদের কাছে অবশ্যই বঙ্গবন্ধুর জায়গাটা একটা বিশাল জায়গা, এটা একটা অনুভূতির জায়গা। যেমনটা ঠিক বিএনপি যারা করেন জিয়াউর রহমানের ক্ষেত্রে, বা জামাত যারা করেন নিজামের ক্ষেত্রে, বা সাইদি সাহেবের ক্ষেত্রে। তো সেই রকম জায়গা থেকে আওয়ামী লীগের এমপি সাহেব সহ যুবলীগ, ছাত্রলীগের ঘোষণা, ইভেন অলরেডি ভোলাতে তার যেই বাটপাড়ার যে তার বাড়ি কালীগঞ্জের বুরহানুদ্দিনের, সেইখানে যুবলীগ এবং ছাত্রলীগ অবস্থান নিয়েছে তার লাশ যাতে আপনার বাড়িতে দাফন করা না হয়। ইভেন তার লাশ দাফন করার জন্য যে জায়গাটা চিহ্নিত হয়েছে সেই জায়গাটাতে এখনও কবর খোঁড়ার সুযোগ হয়নি। জায়গাটা পরিষ্কার করে রাখা হয়েছে, বাট সেখানে কবর খোঁড়ার সুযোগ হয়নি। তার আত্মীয় স্বজন যারা 5জন দেখা করছেন, আর মরার আগে তিনিও তার অনুশোচনা করেছেন। তওবা করার সময় তিনি নাকি চিৎকার করেছেন, আল্লাহর কাছে মাফ চাইছেন। তারপর তিনি অনেক অনুশোচনা করছেন। তো এখন শেষ পর্যায়ে এসে তার লাশটা দাফন হবে কিনা, দাফন তো হবেই যেহেতু এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ। তো এখন এই মুহূর্তে আসলে এই অবস্থানটা আওয়ামী লীগের জন্য যদিও অনুভূতির কতটুকু যৌক্তিক হবে, আমি আমার জায়গা থেকে, আমার আবার ভুল বোঝেন না, আমার এইসব কথাবার্তার জন্য অনেকে আমার জামাতি মনে করেন। তার অপরাধের শাস্তি তাকে ফাঁসিতে দেওয়া হয়েছে, আর বাকি শাস্তি আল্লাহর দরবার থেকে তিনি পাবেন সেটা আমরা বিশ্বাস করি। কারণ এই হত্যাকাণ্ড তো একটা জাতিকে স্তব্ধ করে দিয়েছিল। জিয়াউর রহমানের হত্যাকাণ্ড বলেন, বঙ্গবন্ধু, তারা আমাদের জাতীয় নেতা। তাদের হত্যাকাণ্ডের সাথে জড়িত মানুষদেরকে কখনো অ্যাপ্রিসিয়েট করার সুযোগ নেই। তবে তারা যেহেতু তাদের কৃতকর্মকাণ্ডে শাস্তি পেয়েছে, এখন তার লাশটা যাতে দাফন করা হয় সেই দায়িত্বটা হচ্ছে প্রশাসনের। তো এই মুহূর্তে লকডাউন সিচুয়েশন, এটা নিয়ে কোনো বিক্ষোভ আন্দোলন হলে এই মুহূর্তে এটা আওয়ামী লীগের জন্য একটা নেগেটিভ একটা দৃষ্টিভঙ্গি সারা দেশের মানুষের কাছে যাবে, যে যুবলীগ বা ছাত্রলীগ কিভাবে সেইখানে আসলে গণসমাবেশের সুযোগ পায়। এটাতে প্রশাসন বিতর্কিত হবে, ভোলার যিনি পুলিশ সুপার আছেন তিনিও বিতর্কিত হবেন স্থানীয়ভাবে। তবে যুবলীগের এবং ছাত্রলীগের বা যারা এখানে অবস্থান নিয়েছেন, আমি জানি আপনাদের অনুভূতির জায়গাটা জানি, যারা আওয়ামী লীগের রাজনীতি আমরা করি, আমাদের কাছে ওনার বঙ্গবন্ধুর জায়গাটা একটা বিশাল। বাট এই মুহূর্তে এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট করলে সেটা হবে কি, সেটা আওয়ামী লীগের জন্য বদনাম হবে। আর যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ আছে স্থানীয় প্রশাসনকে যে লাশ দাফন করা হবে, সো ওটা তো দাফন করাই হবে। সে মরে গেছে, তার দায়িত্ব আল্লাহর কাছে ছেড়ে দেওয়া হলো। আর বাকি যারা যে খুনিগুলো আছে বঙ্গবন্ধুর বা জিয়াউর রহমানের, আমার মনে হয় তাদেরকে আওয়ামী লীগ সরকারের আরেকটা ভালো কাজ হবে
জিয়াউর রহমানের খুনিও যারা আছে তাদের বিচারটাও যদি আমার মনে হয় যে আওয়ামী লীগ করে, তাহলে আওয়ামী লীগের প্রশংসার জায়গাটা অনেক বড় অংশ হয়ে যাবে। আমি ব্যক্তিগতভাবে একজন আওয়ামী লীগের কর্মী হিসেবে দাবি করি, জিয়াউর রহমানের হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল তাদের বিচারটাও যেন মাননীয় প্রধানমন্ত্রী এটার ব্যাপারেও একটু আগ্রহী হন। এটা আসলে একটা মহৎ কর্মকাণ্ড হবে। আমরা যারা আওয়ামী লীগ করি আমরা গলা উঁচু করে কথা বলতে পারবো যে দেখো অন্যায় তো অন্যায়, ঠিক আছে। তো সেই দিকে যাওয়ার আগে প্রথমে এই জানা যাক যে কে এই খুনি আব্দুল মাজেদ। তার বাড়ি হচ্ছে ভোলার বোরহানউদ্দিনের কালীগঞ্জের বাটমারার এলাকার সন্তান তিনি। তার স্ত্রী আছেন, স্ত্রীর নাম আমি এখানে বললাম না। তার 4 মেয়ে ও 1 ছেলে এই মুহূর্তে ঢাকা সেনানিবাসের 1 নম্বর রোডের একটি বাসায় বসবাস করছেন। তো 1975 সালে এই হত্যাকাণ্ড ঘটানোর পরে তিনি কিন্তু আপনার বাংলাদেশ ত্যাগ করে চলে যান। তিনি তৎকালীন সময় আপনার কি বলা হয় যে অন্য সেনা কর্মকর্তারাও যারা তার সাথে জড়িত ছিল, তো সেইখানে তাদের নামের মধ্যে একজন হচ্ছে সুলতান শাহরিয়ার রশিদ খান, এছাড়া আরও কিছু আছেন মেজর ডালিম। হ্যাঁ, তো তাদের সাথে তিনি ওই মুহূর্তে আপনার ব্যাংকক দিয়ে লিবিয়ায় চলে যান। লিবিয়ায় গিয়ে তিনি সেখানে আপনার কয়েক মাস অবস্থান করে তিনি আপনার পরবর্তী সময় আবার বাংলাদেশে ফিরে আসেন। বাংলাদেশে ফিরে আসার পরে তিনি আপনার বেশ কিছু গুরুত্বপূর্ণ সরকারি পদে তিনি দায়িত্ব পালন করেছেন। আর এই দায়িত্ব পালন করার কারণে যারা আওয়ামী লীগ ঘরানার লোক আছে তাদের দাবি, বা আওয়ামী লীগের যারা প্রধান আছেন তাদের দাবি যে তাকে আসলে তৎকালীন যিনি সেনা প্রধান ছিলেন বা যার নেতৃত্ব ছিল আপনার মরহুম জিয়াউর রহমান সাহেব, এই খুনি মাজেদকে কিছুটা আশ্রয় প্রশ্রয় দিয়েছিলেন। আর এর কারণ হিসেবে যেটা আসলে তথ্য উপাত্ত ইতিহাস বলে যে এই মাজেদ পরবর্তীতে 1980 সালে যখন বাংলাদেশে তিনি আবার ফেরত আসেন সেনেগালের দূতাবাসের দায়িত্ব শেষ করে, তখন তাকে বিআইডব্লিউটিসিতে চাকরি দেওয়া হয়। আর তৎকালীন সময়ে আপনার বিএনপির যে গভর্নমেন্ট জিয়াউর রহমানের সেটা আপনার বলবৎ ছিল। আর পরবর্তী সময় সেনাবাহিনীর চাকরি থেকে অবসর নিয়ে তিনি উপসচিবের মর্যাদায় বিআইডব্লিউটিসিতে তখন যোগ দেন 1980 সালে। এর আগে তিনি দেশ ছেড়ে পালাই গেছিলেন। পরে তাকে তখনকার যুব উন্নয়ন মন্ত্রণালয়ের ইয়ুথ ডেভেলপমেন্ট শাখার পরিচালক করা হয়। এরপর দেওয়া হয় তখনকার জাতীয় সঞ্চয় পরিদপ্তরের পরিচালকের দায়িত্ব। এই দায়িত্বগুলো বড় বড় একটা জায়গা, যার কারণে আপনার আওয়ামী লীগের অভিযোগ হচ্ছে যে এই হত্যাকাণ্ডের সাথে মাজেদদের সাথে বিএনপির একটা কি বলা হয় যে কমিউনিকেশন ছিল, বা আপনার যারা বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের আসামি তাদেরকে রাষ্ট্রের এই বড় বড় দায়িত্বে দেওয়ার ফলে এটা জনমনে একটা প্রশ্ন কিন্তু তুলেছিল। এরপরে আপনার দেখা গেছে যে এই বঙ্গবন্ধু হত্যার বিচারের কার্যক্রম 1996 সাল পর্যন্ত আপনার কিন্তু আর সেটা আসার মুখ দেখেনি। 1996 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখন বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচারের প্রক্রিয়াটা শুরু করা হয়। তারপরে সেটা 2001 সালে আবার যখন আওয়ামী লীগ ক্ষমতা থেকে সরে যায়, বিএনপির সময় আসে, তখন কিন্তু এই বিচারিক প্রক্রিয়াটা আবার স্লো হয়ে যায়। আবার 2009 সালে তত্ত্বাবধায়ক সরকারের পরে যখন আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসে, তখন 2010 সালের 28 জানুয়ারি আপনার 5 জন ব্যক্তিকে আপনার কি বলা হয় যে ফাঁসির দণ্ডাদেশ দেওয়া হয়। 5 জন, আরও বেশ কয়েকজন, সরি। তো সর্বোচ্চ সাজার আদেশ পাওয়া আসামিদের মধ্যে ছিল সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান, মহিউদ্দিন আহমেদ, একে বজলুল হুদা ও একে মহিউদ্দিনের ফাঁসি কার্যকর করা হয়। কিন্তু আব্দুর রশিদ, এম রাশেদ চৌধুরী, শরীফুল হক ডালিম, SHMB নূর চৌধুরী ও রিসালদার মুসলিম উদ্দিন খানের মতন আব্দুল মাজেদও পলাতক ছিলেন। দীর্ঘ একটা সময় তিনি পলাতক থাকার পরে এই কিন্তু তিনি গত 7 তারিখে তিনি আসলে অ্যারেস্ট হয়েছেন। তো এই সময়টা তিনি আসলে কোথায় ছিলেন সেখানে বলা হয়েছে আপনার BBC বাংলার একটা প্রতিবেদনে, যেটা বলা হয়েছে যে গত 2 দশকের বেশি সময় তিনি ভারতে আত্মগোপনে ছিলেন। যখন আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতায় আসছিল 2009-এ, এর আগেও 2000 কি বলা হয় 1996-তে যখন আসছে তখনও তিনি পালাই গেছিলেন। এরপরে আবার মাঝখানে দেশে আসছেন, আবার তিনি আপনার পলায়ন অবস্থায় ভারতে কিন্তু অবস্থান করছেন প্রায় 2 দশক। তো কিছুদিন আগে এই মার্চ মাসে তিনি আবার বাংলাদেশে আসেন। এখন আসায় তিনি হঠাৎ করে কেন দেশে আসছেন সেটা নিয়ে একটা প্রশ্ন উঠছে যে হঠাৎ করে তিনি জানেন যে তার নামে ইন্টারপোলের কাছে একটা ইনফরমেশন দেওয়া আছে, তারা ইন্টারপোলের রেড লিস্টেড আসামি, ঠিক আছে। তো সেই জায়গাতে তিনি হঠাৎ করে কেন বাংলাদেশে আসলেন, যদিও এটা সম্পর্কে বলা হচ্ছে যে আমাদের এক মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি বলেছেন যে করোনার ভয়ে ভারতে এই মুহূর্তে করোনা খুব ইফেক্টেড, আর এটা একটু যারা বয়স্ক লোক আছে তাদেরকে খুব সহজে আক্রান্ত করে, এই ভয়ে তিনি হয়তো বাংলাদেশে প্রবেশ করেছিলেন। তো আসলে তিনি বাঁচতে পারেননি, কারণ হচ্ছে যে
গত 7 তারিখে সূর্য ওঠার আগে ঢাকার গাবতলী বাস স্ট্যান্ডের সামনে রিকশায় করে তিনি যাচ্ছিলেন একাই। তো সন্দেহ হলে তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তো এক পর্যায়ে তিনি আসলে পুলিশের হাতে ধরা খেয়ে যান যে তিনিই সে আব্দুল মাজেদ, যার বিরুদ্ধে আপনার ইন্টারপোল সহ সমগ্র দেশের পুলিশরা তাকে খুঁজছে। তো পরবর্তী সময়ে তিনি আপনার অ্যারেস্ট হওয়ার পরে তাকে আপনার কারাগারে পাঠানো হয়। তো কারাগারে পাঠানোর পরে তিনি নিজের দোষ স্বীকার করে কোর্টে, আর তার বিরুদ্ধে যে মৃত্যুদণ্ডের যেই পরোয়ানা ছিল তো সেটা অ্যাক্টিভেট হয়ে যায়। তো বাংলাদেশের আইনে যে কোনো আসামি আপনার বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা ক্ষমা চাইতে পারে। তো আব্দুল মাজেদও আপনার সেই অপশনটা তিনি নিয়েছিলেন, তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়েছিলেন, কিন্তু রাষ্ট্রপতি হামিদ সাহেব তিনি আসলে এটা প্রাণভিক্ষা দেননি, যার কারণে যে মৃত্যুদণ্ডের যে ঘোষণা সেটাই অ্যাক্টিভেট করা হয়, আর এটা গত রাতে আপনার কার্যকর করা হয়েছে। তো আশা করি বাকি যারা খুনি আছেন তাদেরও দৃষ্টান্তমূলক এরকম শাস্তি হবে। আর বাকিটা আপনারা কমেন্ট বক্সে লিখবেন, তবে গঠনমূলক কমেন্ট করবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।